রায়ের বিপদের কথা শুনে রায়ের পাশে দাঁড়ালো সৌর্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্রোতের মনটা একদমই ভালো নেই। স্রোত আজকে ক্লাসও করতে চায় না। বারবার ভাবতে থাকে দিভাই ঠিক আছে তো। কেন যে দিভাইয়ের জন্য এতটা চিন্তা হচ্ছে বুঝতে পারছি না। মনের ভেতরটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, ভয় লাগছে। মনে হচ্ছে দিভাইয়ের এমন কিছু বিপদ আসতে চলেছে যেটা হয়তো আমি সামলাতে পারবো না। এর মধ্যেই চলে এসেছে সার্থক আর বলে, কি ব্যাপার, ক্লাস না করে এখানে দাঁড়িয়ে আছো? আমার ক্লাস কি তোমার খুব একটা পছন্দ হয় না নাকি? আর তখনই স্রোত বলে, কেন যে সব বলছেন সবাই জানে যে আপনি কতটা ভালো পড়ান, আপনি কতটা ভালো একজন টিচার। আসলে আজ আমার মনটা একদমই ভালো নেই। সার্থক বলে, বুঝতে পেরেছি, তুমি যদি চাও তাহলে আমি তোমার দিদির সাথে কথা বলতে পারি, দিদির রিপোর্টগুলো দেখতে পারি। তখনই স্রোত বলে, না স্যার, আগে আমি আমার দিদির সাথে কথা বলি, আগে জানতে পারি যে ওর কি হয়েছে, তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো। আসলে এই মুহূর্তে যদি আমি আপনাদের নিয়ে যাই ও হয়তো কমফোর্টেবল বোধ করবে না, সেই জন্যই বললাম আর কি। সার্থক বলে, ঠিক আছে, তুমি ক্লাসে চলো, আজ আমি তোমাকে পড়া জিজ্ঞেস করবো না, তুমি চুপচাপ শুনবে, কেমন? এর মধ্যেই স্রোত সার্থকের এই ব্যবহার দেখে পুরোই অবাক হয়ে যায়। এরপর ক্লাস শেষ করে চলে যাচ্ছে রায়ের সাথে দেখা করতে স্রোত। আর অন্যদিকে দেখা যায় অনির্বাণের সাথে তো কথা বলেই চলেছে সূর্য। সূর্য তখন বলে, তুই কি বলতে চাইছিস বলতো অনিদা? তোর কথা আমি কিছু বুঝতে পারছি না, তোর কথার মানেগুলো কেমন যেন বদলে গেছে। অনি তখন বলে, কেন আমার কথা তোর অচেনাই বা লাগছে কেন? দেখ, আমি তোকে একটা কথা বারবার করে বলছি সূর্য, তুই রায়ের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না, তোর জন্যই আমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। তখনই সূর্য বলে, আমি কি করেছি? আমরা দুজন তো একই গ্রহের মানুষ, যদি রাস্তায় একে অপরের সাথে দেখা হয়ে যায় তখন কি সেটা আমাদের দোষ হয়ে গেল? কিন্তু আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য আমাদের মুখ লুকাতে হবে। তুই যে এইভাবে কেন ইনসাল্ট করছিস আমাকে, আমি কিন্তু বুঝতে পারছি না। তোর নিজের বউয়ের প্রতি এতটা অবিশ্বাস কেন? তুই যাকে ভালোবাসিস তাকে যদি বিশ্বাসই না করিস তাহলে তোর কেমন ভালোবাসা বলতো? তোর ভালোবাসার ওপরে যথেষ্ট সন্দেহ আছে আমার। আর এসব শোনার পরে মনে মনে ভাবতে থাকে অনি, সূর্য বড্ড বেশি কথা বলছে। তখনই সূর্যর কথা শুনে অনির্বাণ বলে, তুই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নাক গলাবি না। সূর্য তখন বলে, রায় যখন বলছে ও প্রেগনেন্ট না, তাহলে তুই ওর কথা ভরসা করতে পারছিস না? তুই অবিশ্বাস করছিস? আমার মনে হয় ওকে ইমিডিয়েটলি কোনো বড় ডাক্তার দেখানো উচিত। তখন অনির্বাণ বলে, আমি কোন ডাক্তার দেখাবো আর দেখাবো না সেটা তোকে ভাবতে হবে না। এর মধ্যে অনির্বাণ তো চলে যায়, কিন্তু সূর্যর মনে হয় রায়ের নিশ্চয়ই কোনো বড় কোনো রোগ হয়েছে, যেটা সিমটমস অনেকটা হয়তো প্রেগনেন্সির মতন। কিন্তু ডাক্তারের এত বড় ভুল হয় কি করে? কিছু একটা গন্ডগোল হচ্ছে, বড়সড় রকমের কোনো একটা গন্ডগোল হচ্ছে। রায়ের সাথে আমাকে কথা বলতে হবে। অনিদা যতই আমার উপর রাগ করুক না কেন, বাস্তবটা আমি সরিয়ে দিতে পারবো না। যতই হোক, রায় তো আমার প্রেমিকা ছিল, আমি তোকে একদিন হলেও ভালোবেসেছি। হ্যাঁ, আজ হয়তো আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই, কিন্তু আমি ওকে ফোন করব। অন্যদিকে রায় কথা বলতে থাকে আর বলে, হ্যাঁ রে, তুই রিপোর্টগুলো দেখে কিছু বুঝতে পারলি? স্রোতের তো ভয় লাগে আর বলে, না সেরকম এখনও কিছু বুঝতে পারিনি, তবে আমি আমার স্যারকে দেখাবো, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বলছি, এই খবরটা পাওয়ার পর অনিদার রিয়াকশন কেমন? তখন রাই বলে, তুই তো তোর অনিদাকে চিনিসই, আবারও আমাকে অবিশ্বাস করছে, আমাকে দূরে ঠেলে দিচ্ছে। জানি না আমি কতদিন আর এই অবহেলাটা সহ্য করতে পারবো। তখনই স্রোত বলে, তাহলে ওই বাড়িতে পড়ে আছিস কেন? ওই বাড়ির মায়া ত্যাগ করে আর ওই মানুষটার মায়া ত্যাগ করে বেরিয়ে আয়। তার মধ্যেই রায় তখন বলে, বেরিয়ে তো আসতে চাই, কিন্তু অনির্বাণ আমাকে বেরোতেও দিচ্ছে না। স্রোত বলে, জানিস তো, আমার বারবার মনে হয় আগে এই মানুষটার একটু ট্রিটমেন্ট করানো দরকার। যদি এই মানুষটার ট্রিটমেন্টটা ঠিকঠাক হতো তাহলে অনেক ভালো হতো। অনিদা সত্যি একটা মানুষ কিনা আমার জানার খুব আগ্রহ। এইরকমভাবে কোনো মানুষকে অবিশ্বাস করা যায়? তখনই রাই বলে, শোন, তুই এসব কথা বাদ দে, তুই কারোর সাথে যোগাযোগ কর, নাহলে আমাকেই একটা বড়সড় ডাক্তার দেখাতে হবে। এর মধ্যে স্রোত চলে যায় রিপোর্টগুলো নিয়ে উজ্জ্বলবাবুর কাছে। উজ্জ্বলবাবু বলে, তোর কি মনে হচ্ছে? তখনই স্রোত বলে, আমার তো মনে হচ্ছে বড়সড় রকমের একটা রোগ বাঁধিয়ে বসেছে দিদি ভাই, আমার খুব ভয় করছে। আঙ্কেল তখন বলে, দেখ, ভয় পেয়ে কিছু হবে না, ডাক্তারদের ভয় পেলে চলে না, ডাক্তারদের মনে সাহস রাখতে হয়। যদি সাহসই না রাখতে পারিস তাহলে কি করে হবে বলতো? আমি বলছি সব ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন মনে হয় কোনো উপায় নেই, কিছু করতে পারবো না, তখনই মনে রাখবি জীবনে সব কিছু করা পসিবল। আমি বলছি তোকে, দেখ, আমি অনেক আর্টিকেল বার করে রেখেছি, তুই এগুলো একটু মন দিয়ে পড়,
তাহলে বুঝতে পারবি সবটা, বুঝতে পেরেছিস? আর দেখ, যদি ক্যান্সার হয়েও থাকে তাহলে তো ট্রিটমেন্ট আছে, তুই তো ভয় পাচ্ছিস কেন? স্রোত তখন খুব ভয় পেয়ে যায় আর বলে, আসলে আমার দিদিভাইকে আমি খুব ভালোবাসি, ওকে হারিয়ে ফেলার ভয়টাই হয়তো আমি বেশি করে পাচ্ছি। উজ্জ্বলবাবু বলে, কিচ্ছু হবে না, তুই পড় তো এগুলো। এর মধ্যেই দেখা যায় রায় তো বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়েও রায়ের মনের মধ্যে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? এদিকে স্রোত তো মোটামুটি বুঝতে পেরেছে যে কোথায় গণ্ডগোলটা হচ্ছে, রায়ের কি হয়েছে। আর তার মধ্যেই বৌমনির কাছে সমস্তটা খুলে বলতে শুরু করে রায়। বৌমনি তখন বলে, কি বলছো স্রোত? আমার তো শুনেই খুব ভয় লাগছে। তখনই স্রোত বলে, আমার দিভাইয়ের সাথে কেন এরকম হয় বলো তো? আমার দিভাই তো ভালো মানুষ, ও তো জ্ঞান তো কোনো অপরাধ করেনি, ও তো সব মানুষের সবসময় ভালো চেয়ে এসেছে, তাহলে ভগবান ওকে কেন এত শাস্তি দেয়? বৌমনি তখন বলে, আমাদের রায়ের কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে, আমি বলছি। তুমি বাড়িতে কাউকে কিছু বলবে না? স্রোত তখন বলে, না, আমি এখন কাউকে কিছু বলবো না, এখন কিছু বলা মানে বেকার, আগে আমি আরও একটু শিওর হয়ে নিই, তারপরেই বলবো, তার আগে নয়। বৌমনি তখন বলে, বেশ, তুমি যখন বলছো তাহলে সেটাই হবে। এর মধ্যেই নন্দিতা দেবী ঘরে ঢুকে পড়েছে। আর যখনই ঘরে ঢুকে পড়েছে তখন স্রোত আর বৌমনি পুরোপুরি চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। তখনই স্রোতকে জিজ্ঞেস করে, তোরা রায়ের ব্যাপারে কি কথা বলছিলিস? আমাকে দেখে এইভাবে চুপ করে গেলি কেন? কিরে, উত্তর দিচ্ছিস না কেন, বল। স্রোত তখন বলে, কিছুই না। নন্দিতা বলে, হ্যাঁ মিষ্টি, তুমি চুপ করে আছো কেন? কালকে থেকে রায় একবারও ফোন করেনি। রায়ের শরীর ঠিক আছে তো? মেয়েটা তো একবার হলেও ফোন করে। তখনই মিষ্টি বলে, মা, সব ঠিক আছে, আপনি শুধু শুধু চিন্তা করবেন না। নন্দিতা দেবী বলে, শুধু শুধু কোথায় করছি মিষ্টি, মেয়েটার ওপর যে অনেক অন্যায় করেছি, আর কোনো অন্যায় করতে চাই না। এদিকে রায়কে ফোন করেছে সৌর্য আর বলে, জানি রাই, তুমি আমার ফোন পেয়ে একটু বিচলিত হয়েছ, তবে তোমাকে কিছু কথা বলার জন্যই ফোন করেছি। আজকে আমার কাছে অনিদা এসেছিল। রায় তখন বলে, নিশ্চয়ই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সৌর্য তখন বলে, দেখো, আমি এসব বলার জন্য কিন্তু সিরিয়াসলি তোমাকে ফোন করিনি, আমি ফোন করেছি সম্পূর্ণ একটা অন্য ব্যাপারে কথা বলবো বলে। তখনই রাই বলে, তুমি কি নীলুকে নিয়ে কোনো কথা বলবে? নীলু ঠিক আছে তো? সৌর্য তখন বলে, নীলু তো ঠিক আছে, কিন্তু ও যা করছে, যাক, ওর কথা বাদ দাও। দেখো, আমি খুব ভালো মতন বুঝতে পারছি, তুমি তো বলেছিলে অনিদাকে যে তুমি প্রেগনেন্ট নও, কিন্তু ডাক্তার বলছে তুমি প্রেগনেন্ট। তোমার যখন মনে হয় তুমি প্রেগনেন্ট নও, তাহলে নিশ্চয়ই অন্য কোনো রোগ হয়েছে। আমার কাছে অনেক চেনা জানা ডাক্তার আছে, তুমি বললে আমি তাদের সাথে তোমার যোগাযোগ করিয়ে দিতে পারি। তুমি প্লিজ অনিদার কথায় মানবিমান করে নিজের শরীর নিয়ে অযত্ন করো না। তুমি বুঝতে পারছো তো রাই, আমি কি বলতে চাইছি? রাই তখন বলে, হ্যাঁ সৌর্য, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তুমি চিন্তা করো না, আমি অবহেলা করবো না, আমি ডাক্তার দেখাবো। আর তুমি ঠিক আছো তো? সৌর্য তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রাই। তুমি কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করো, ইমিডিয়েটলি করবে, হাতে সময় কিন্তু বেশি নেই, কারণ এই সমস্ত রোগের সিমটমসগুলো খুব একটা সাধারণত হয় না, তার জন্যই ভয়টা লাগছে। রাই বলে, জানি না, তবে আমার ওপর এখন অনেক দায়িত্ব রয়েছে, আমি কি আর এত সহজে পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারি? সৌর্য, তুমি এই কথাগুলো প্লিজ কাউকে বলো না। সৌর্য তখন বলে, না না রাই, আমি কাউকে বলবো না, আমি চুপই থাকবো, তুমি চিন্তা করো না। রাই তখন বলে, আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি তো, তাই হয়তো ভগবান আমাকে এইসব শাস্তি দিচ্ছে। সৌর্য বলে, এইসব কথা একদম ভাববে না, তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো।